হঠাৎ এভাবে মনমরা হয়ে আছিস কেন তানভি? গতকাল রাতে দেখেছিলাম তুই লুকিয়ে লুকিয়ে কান্না করেছিস। আর সবচেয়ে বড় কথা, তোর ঠোঁটে এমন ক্ষত তৈরি হলো কিভাবে? তানভীকে বুকে আগলে ধরে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে কথাগুলো বলল তাশা। তানভী তখনও নিথর হয়ে তাশার বুকে ঢলে পড়ে আছে। অনেকক্ষণ নীরবতার পর সে ভাঙা কণ্ঠে শুধালো, আমার অতীত আমি কিভাবে ভুলে গিয়েছি তাশা? কেন আমার কিছু মনে পড়ে না? কি ছিল আমার সেই অতীত? হঠাৎ তানভীর মুখে তার অতীতের কথা শুনতে পেরে আঁতকে উঠল তাশা। দ্রুত তানভীকে তার বুক থেকে উঠিয়ে শঙ্কিত চিত্তে প্রশ্ন করল, হঠাৎ তুই তোর অতীতের ব্যাপারে ভাবছিস কেন? তোকে কেউ কিছু বলেছে? তানভী বিষণ্ণ মুখে বলল, না, কেউ কিছু বলেনি। তারপর তাশার আরো কাছাকাছি গিয়ে সে উদ্গ্রীব হয়ে প্রশ্ন করল, একটা কথা সত্যি করে বলতো তাশা, আমি কি অতীতে কাউকে ধোঁকা দিয়েছিলাম? কারোর সাথে চিট করেছিলাম? তাশা তানভীর মুখ দু হাতের আঁচলায় নিয়ে মোলায়েম স্বরে বলল, না তানভি, তুই কখনো কাউকে কোনো ধোকা দিসনি। উল্টো তোর সাথে আমাদের সাথে ধোকা হয়েছিল। শেষ কথাটা তাশা অস্পষ্ট কণ্ঠে বলল, যার কারণে তানভী কিছু শুনতে পায়নি। তানভী আবারও প্রশ্ন করল, সেটা কে তাশা? তাশা এবার দ্বিগুণভাবে চমকে উঠল। তারপর চোখ মুখ কঠিন করে বলল, কি হয়েছে তোর? হঠাৎ এইসব উল্টাপাল্টা কথা বলছিস কেন? শ্বেতা নামের কাউকে আমি চিনি না, আর তোরও এই বিষয়ে কিছু জানার দরকার নেই। এইসব কথা বাদ দিয়ে তুই এখন বল, তোর কি হয়েছে? তুই এত মনমরা হয়ে আছিস কেন? আর তোর ঠোঁটে এরকম আঘাত লাগলো কিভাবে? তানভী মুহূর্তেই চোখ মুখ শক্ত করে বলল। আমি আমার চাকরিটা ছেড়ে দিয়েছি তাশা। তাশা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিন্তু কেন? ওখানে কিছু হয়েছে তোর? তানভী নির্লিপ্ত কণ্ঠে বলল, না, কিছু হয়নি। আমি ওই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারিনি। আর গতকাল অফিস থেকে ফেরার পথে রাস্তায় পড়ে গিয়ে হাত পা ঠোঁটে ব্যথা পেয়েছি। আর এইসব কিছু নিয়েই তো জিজ্ঞেস করিস না তো আমায়। তাশা কিছুক্ষণ চুপ করে থেকে নিজের বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম কণ্ঠে বলল, আচ্ছা, আর কিছু জিজ্ঞেস করব না। এখন তুই চুপচাপ শুয়ে থেকে রেস্ট নে। আমি তানভীনকে বিয়ে করতে চাই আঙ্কেল আন্টি। ড্রয়িং রুমে উপস্থিত সকলের সামনে কথাটা বলে উঠল সায়ান। অবশ্য তানভী এখানে উপস্থিত নেই। সে সকাল থেকে দরজা বন্ধ করে নিজের রুমে রেস্ট নিচ্ছে। শাহানা বেগম, সাদমান আলম এবং মাজহারুল আজহার একে অপরের দিকে মুখ চাওয়াচাই করছেন। তাশা আর রায়ান এক পাশে দাঁড়িয়ে থেকে অবাক হয়ে সায়ানের দিকে তাকিয়ে রয়েছে। সায়ান প্রথমে বিচলিত হলেও পরক্ষণে নিজেকে ধাতস্থ করে বলতে লাগলো, আমি জানি না এভাবে আমার প্রস্তাবটা দেওয়া উচিত হয়েছে কিনা, কিন্তু আমি শুরু থেকে তানভীনকে ভীষণ পছন্দ করে আসছি, তাই ওকে বিয়ে করার কথা ভাবছি। হয়তো এটাই বলার উপযুক্ত সময়। আর তাছাড়া আমি একটা বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করি। সেই হিসাবে আশা করি আপনাদের মেয়েকে আমার হাতে তুলে দিতে কোনো আপত্তি থাকবে না আন্টি আঙ্কেল। শেষ কথাটা শাহানা বেগম আর সাদমান আলমের উদ্দেশ্যে বলল সায়ান। সাদমান আলম হেসে বলে উঠলেন, সে তো আপত্তি থাকার কথাই নয় সায়ন, কারণ আমরা এখানে আসার পর থেকেই তোমাকে চোখের সামনে দেখে আসছি। তুমি যথেষ্ট ভদ্র, মার্জিত এবং যোগ্য ছেলে। তোমার হাতে মেয়েকে তুলে দিতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তানভীরও তো একটা মতামতের দরকার রয়েছে, তাই আর কি। সাদমান আলমের পুরো কথা শেষ করতে না দিয়ে সায়ান প্রবল আত্মবিশ্বাস নিয়ে বলে উঠল, ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি ঠিকই তানভীনকে মানিয়ে নেব। আর তাছাড়া আমার মনে হয় তানভীও আমাকে পছন্দ করে। মাজহারুল আজহার এতক্ষণে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, সেটা তানভীরকে জিজ্ঞেস করলেই নিশ্চিত হওয়া যাবে। তোমাকে এতটা আত্মবিশ্বাসী হতে হবে না। সায়ান নিচু কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে। শাহানা বেগম বলে উঠলেন, আমার মনে হয় শাহিন বাবা ঠিক কথাই বলেছে ভাইজান। তানভীরে বিয়ে নিয়ে কোনো আপত্তি থাকবে না আমার মনে হয়।
আর তাছাড়া মেয়েটাও যথেষ্ট বয়স হয়েছে, এটাই বিয়ে করার উপযুক্ত সময়। কিন্তু আমি তানভীরকে রাজি করিয়ে নিব, ও নিয়ে আপনি চিন্তা করবেন না ভাইজান। এই যে মিস সোনারিটা। হঠাৎ একটি পরিচিত পুরুষালী কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়িয়ে গেল ভ্যালেরিয়া। সে গ্রোসারি শপ থেকে কেনাকাটা করে ফিরছে। কনকনে শীতের মধ্যে তার পরনে লাইট ব্রাউন কালারের লং ওভারকোট, ঢেউ খেলানো বাদামি চুলগুলো পিঠময় ছেড়ে দেওয়া, ঘাড় ঘুরিয়ে তীক্ষ্ণ ধূসর চোখ জোড়া দিয়ে সে গাড়ি থেকে বেরিয়ে তার দিকে দ্রুত গতিতে ছুটে আসা ফারহানের দিকে তাকিয়ে রইল। ফারহানের পরনে আজ ফর্মাল গেট আপ নেই। স্কাই ব্লু রঙের একটি ফিনফিনে টি শার্ট আর ব্ল্যাক জিন্স পরা। ধূসর সিল্কি চুলগুলো খোলা বাতাসে উড়াউড়ি করছে। মুখে লেগে রয়েছে স্মিত হাসি। ভ্যালেরিয়ার কাছাকাছি এসে ফারহান চওড়া হেসে ইটালিয়ান ভাষায় প্রশ্ন করলো, কোথায় যাচ্ছিলেন আপনি? চলুন আপনাকে আপনার ডেসক্রিপশনে ড্রপ করে দিয়ে আসি। ভ্যালেরিয়া ঘুরে দাঁড়িয়ে কাট কণ্ঠে বলল, নো থ্যাংক ইউ। আপনি হঠাৎ এখানে আমাকে স্টক করছিলেন নাকি? ফারহান হেসে জবাব দিল, ইটস আকো ইনসিমটেটস। এই যে মিস্টার, আপনি আমাকে সবসময় সেনোরিটা বলে ডাকেন কেন? ব্যাপারটা সেই দিন নাইট ক্লাবে আপনাকে আমি দিয়েছিলাম, আপনি ভুলে গেলেন নাকি? ভ্যালেরিয়া জবাব না দিয়ে উল্টো ঘুরে সোজা হাঁটতে লাগলো। ফারহান তার পিছু পিছু ছুটে যেতে যেতে পাশাপাশি অবস্থান নিয়ে হাঁটতে লাগলো। আরে এইভাবে চলে যাচ্ছেন কেন? রাগ করছেন বুঝি? ভ্যালেরিয়া বিরক্ত হয়ে বলল, উফ, আপনি আমার পিছু নেওয়া বন্ধ করবেন কবে? ফারহান উল্টো প্রশ্ন করলো, আচ্ছা আপনার নামটা কি বলা যাবে? আপনার মাথা। আপনার মাথা? এই আবার কেমন নাম? দুনিয়াতে এত ভালো ভালো নাম থাকতে আজকাল এইসব কি আজগুবি নাম বেরাচ্ছে? ভ্যালেরিয়া কটমট চোখে ফারহানের দিকে তাকিয়ে বলল, আপনি একটা অসহ্য। ফারহান দ্রুত সেই কথার বিরোধিতা করে বলে উঠল, উফ, একদমই আমি অসহ্য নই। আমি হলাম নিউট্রেলা কোম্পানির সিও, এরিস অ্যাড্রিয়নের পার্সোনাল সেক্রেটারি। হঠাৎ এরিসের নাম শুনতে চোখে মুখে ঝলক দেখা গেল ভ্যালেরিয়ার, যেটা ফারহানের একদমই ভালো লাগলো না। তবে মুখে সেটা প্রকাশ করলো না সে। ভ্যালেরিয়া ফারহানের চোখের দিকে সরাসরি তাকিয়ে প্রশ্ন করলো, ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি এরিস অ্যাড্রিনালির সেক্রেটারি। আচ্ছা, আমার বান্ধবী তানভি তো অ্যাডওয়ানির কোম্পানিতে চাকরি করতো, হঠাৎ ও সেই চাকরি ছেড়ে দিল কেন বলুন তো? সেটা তো আমি বলতে পারবো না, সেটা তো একমাত্র আমার বসই বলতে পারবে। মিস তানভীরের সাথে সে যে কি হয়েছে একমাত্র সেই জানে। শেষের দুটো বাক্য ফারহান বিড়বিড় করে বলল, যার ফলে ভ্যালেরিয়া কিছু শুনতে পায়নি। সেসব পাত্তা না দিয়ে ভ্যালেরিয়া উচ্ছ্বসিত হয়ে ফারহানকে প্রশ্ন করলো, অ্যাডিওয়ানোর সাথে কি আপনার আমার কথা বলিয়ে দিতে পারবেন, অথবা তার কোনো ফোন নাম্বার জোগাড় করে দিতে পারবেন? ফারহান মুখ গোমরা করে উত্তর দিল, একদমই পারবো না। ভ্যালেরিয়া বিচলিত হয়ে প্রশ্ন করলো, কিন্তু কেন? আগে আপনি আমাকে আপনার নাম বলুন। ভ্যালেরিয়া অকপটে উত্তর দিল, ভেলিয়া। কি কাজ করেন আপনি? আপাতত একটা কফি শপে ম্যানেজারের দায়িত্বে আছি। ফ্যামিলিতে কে কে আছে আপনার? উফ, এত প্রশ্ন কেন করছেন? আমার প্রশ্নের উত্তর দিন, না হলে আপনার কাজের কাজ কিছুই করতে পারবো না আমি। অগত্যা মুখ গোমরা করে উত্তর দিল ভ্যালেরিয়া, আমি আর মা। আর কেউ নেই? এই প্রশ্ন শুনে মুখটা বিষণ্ণ হয়ে গেল ভ্যালেরিয়ার। সে তৎক্ষণাৎ মাথা নিচু করে নিল। ফারহান নিজের ভুল বুঝতে পেরে দ্রুত অপরাধী কণ্ঠে বলে উঠল, আই এম সরি মিস সোনারিটা, আমার এত ডিটেলস প্রশ্ন করা উচিত হয়নি। ভ্যালেরিয়া মাথা উঠিয়ে বলল, এবার আপনি আমাকে অ্যাডওয়ানির সাথে দেখা করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন না প্লিজ।
অথবা তার ফোন নম্বরটা আমাকে দিন। ফারহান মাথা চুলকে নিচু স্বরে বলল, উনি তো আমার বস হন, তার উপর এত বড় কোম্পানির সিও। আপনার মনে হয় সে যে আমার এক কথাতেই আপনার সাথে দেখা করতে রাজি হবে কিংবা তার নাম্বার দিবে? ভ্যালেরিয়া প্রথমে আহত হলেও পরক্ষণে ফারহানের প্রতি ভীষণ রাগান্বিত হয়ে উঠল। ফারহানের মুখের সামনে আঙ্গুল উঁচু করে ভ্যালেরিয়া রাগান্বিত স্বরে বলতে লাগলো, তার মানে আপনি এতক্ষণ আমার সাথে ঢপ মারছিলেন? আমার থেকে কথা বের করে নেওয়ার টেকনিক ছিল এগুলো? না মানে? ভ্যালেরিয়া হাত থাকা শাকসবজির ব্যাগটা দিয়ে ফারহানের শরীরে কয়েকটা আঘাত করে রাগী স্বরে বলে উঠল, আর কখনো যেন আমি আপনাকে আমার সামনে না দেখি। বলে গট পায়ে সামনের দিকে হাঁটা ধরল ভ্যালেরিয়া। ফারহান পেছন থেকে চেঁচিয়ে বলে উঠল, আরে শুনুন তো। ভ্যালেরিয়া ফারহানের কথা না শুনে সেভাবেই দ্রুত কদমে হেঁটে চলল। ফারহান একটা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলতে লাগলো, যাই চলে গেল। জীবনে প্রথমবার কোনো মেয়েকে এতটা ভালো লেগেছে আমার মন চুরি করে নিয়েছেন আপনি। আপনার মন চুরি না করে তো আপনার পিছু ছাড়ছি না মিস সোনারিটা। বলে মাথা চুলকে মুচকি হাসলো ফারহান। দুদিন পর কনসার্ট শেষ করে সাউথ কোরিয়া যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টে এসেছে সিয়ন এবং তার বাকি টিম মেম্বাররা। সিয়নের পরনে ওভারসাইজ ব্ল্যাক টি শার্ট এবং ব্ল্যাক জিন্স, মাথায় একটা ব্ল্যাক বেসবল ক্যাপ, চোখে ব্ল্যাক সানগ্লাস এবং মুখে ব্ল্যাক মাস্ক। হাত দুটো জিন্স প্যান্টের পকেটে গোজা। আপাত মস্তক কালো পোশাকে সজ্জিত সিয়নের ডান হাতে বাটারফ্লাইয়ের ট্যাটু খচিত সুগঠিত মাসেল সম্পন্ন দৃশ্যমান হাত দুটো অত্যন্ত আকর্ষণীয় লাগছে। সিয়ন এবং বাকি কে-পপ রক স্টারদের ঘিরে অসংখ্য সাংবাদিক এবং ভক্তদের ভিড় ঢলে পড়েছে এয়ারপোর্ট এরিয়ায়। সিকিউরিটি গার্ডরা মিলেও তাদেরকে ঠেকাতে পারছে না। প্রিয় আইকনদের শেষবারের মতো বিদায় দেওয়ার জন্য ভক্তদের উন্মাদনার শেষ নেই যেন। ভক্তদের সবার সাথে দেখা করে কুশল বিনিময় করে অটোগ্রাফ দিয়েও তাদেরকে থামানো যাচ্ছে না। বারবার গার্ডদের বাঁধ ভেঙে তাদের কাছে ছুটে আসতে চাচ্ছে। তার উপর সাংবাদিকদের শত শত প্রশ্নের উত্তর দিয়েও তাদের কৌতূহল দমাতে পারছে না সিয়ন এবং তার টিম মেম্বাররা। একটা সময় সব কিছুকে উপেক্ষা করে সিয়ন এবং তার টিম মেম্বাররা এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করতেই যাচ্ছিল। ঠিক তখনই অপ্রত্যাশিত অথচ বহু আকাঙ্ক্ষিত কিছু একটা দেখে পা জোড়া থমকে যায় সিয়নের। দ্রুত পিছু ঘুরে ব্যাকুল নয়নে অবিশ্বাস্য চাহনিতে চারদিক পরখ করতে থাকে সে। শুকনো অথচ অনুভূতি সম্পন্ন কাতর চোখ জোড়া দিয়ে অবিরত কাউকে খুঁজতে থাকে সে। শত শত মানুষের ভিড়ের মাঝেও এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে কাঙ্ক্ষিত মানুষটিকে। সিয়নকে হঠাৎ এভাবে দাঁড়িয়ে পড়তে দেখে হাজুন তার দিকে এগিয়ে এসে অবাক হয়ে প্রশ্ন করল, কি হয়েছে সিয়ন, তুই হঠাৎ এরকম আচরণ করছিস কেন? দেরি হয়ে যাচ্ছে, এয়ারপোর্টের ভেতর চল। সিয়ন অস্ফুট স্বরে বলে উঠল, শুভ্রা। হাজুন কিছু শুনতে না পেয়ে আবারও জিজ্ঞেস করল, কি বলছিস তুই? সিয়ন এবার গলা ভিজে স্পষ্ট কণ্ঠে বলল, একটু আগে আমি এখানে আমার শুভ্রাকে দেখতে পেয়েছিলাম। হাজুন প্রথমে অবাক হলেও পরক্ষণে হেসে বলে উঠল, আরে এটা কি করে সম্ভব? তোর সুভদ্রা এখানে আসবে কি করে? তুই হয়তো তাকে বেশি বেশি মনে করছিস বলে ওকে নিয়ে হ্যালুসিন করছিস। সিয়ন এবার কিছুটা রেগে উঠে দৃঢ় কণ্ঠে বলল, আমি মোটেও হ্যালুসিনেট করিনি। একটু আগে আমি এখানে স্পষ্টভাবে শুভ্রাকে দেখতে পেয়েছিলাম। জাস্ট এক পলকের দেখা ছিল। আমি সেকেন্ডের জন্য পেছন ফিরে তাকাতেই মুহূর্তের মাঝেই ভিড়ের মধ্যে উধাও হয়ে গেছে সে। সিয়নের এমন আত্মবিশ্বাসী কথা এবং গলার স্বর শুনে
থমকে গেল হাজুন। সে এই মুহূর্তে ঠিক কী বলবে বুঝতে পারল না। ততক্ষণে প্লেন টেক অফের ঘোষণাও দিয়ে দিয়েছে। টিমের বাকি মেম্বাররাও তাদের যাওয়ার জন্য তাড়া দিচ্ছে। হাজুন সিয়নের পিঠে হাত রেখে নরম স্বরে বলল, প্লেন টেক অফের সময় হয়ে গেছে সিয়ন, আমাদেরকে দ্রুত ভেতরে যেতে হবে, চল। সিয়ন নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, আমি যাব না, তোরা যা। হাজুন প্রচণ্ড অবাক হয়ে কিছুটা জোরে বলে উঠল, মানে কি বলতে চাচ্ছিস তুই? সিয়ন একই রকম ভঙ্গিতে বলল, মানে আমি আপাতত সাউথ কোরিয়ায় ফিরে যাচ্ছি না, এখানে কিছুদিন থাকবো আমি। হাজুন বিস্ময়ের রেশ কাটিয়ে কিছুটা কঠিন কণ্ঠে বলল, দেখ পাগলামি করিস না সিয়ন, তুই যদি ভেবে থাকিস এখানে থেকে তুই তোর সুভদ্রাকে খুঁজে পাবি তাহলে সেটা একেবারেই পাগলামি হয়ে যাবে। সিয়ন হাজুনের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কিছুটা কঠোর স্বরে বলল, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপাতত আমি যেটা বলছি সেটাই হবে। আর ভুলে যাস না আমি আমাদের ব্র্যান্ডের আর তোদের লিডার, আমার কথা মতো চলা তোদের কর্তব্য। হাজুন হতাশার নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তোর যেটা ইচ্ছা সেটাই কর। চাপা স্বরে কথাটা বলে লাগেজ হাতে নিয়ে হনহনিয়ে এয়ারপোর্টের ভেতরে চলে গেল হাজুন। বাকি সদস্যরা প্রথমে কিছু বুঝতে না পারলেও সিয়ন তাদেরকে সবটা বুঝিয়ে বলার পর তারা তাকে বিদায় জানিয়ে এয়ারপোর্টের ভেতরে চলে গেল। তাদের যাওয়ার পানে তাকিয়ে থেকে সিয়ন একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আমার ভাই তো তানভীরকে নিজেই করে নেওয়ার ব্যবস্থা করে নিল, অথচ আমি তার বড় হয়ে এখনো কিছু করতে পারলাম না। এবার আমার ব্যাপারটা ভাবারও সময় তো চলে এসেছে। একটা স্ট্রিট শপিং মলের ভেতর দিয়ে তাশার পাশাপাশি হাঁটতে হাঁটতে কথাগুলো বলল রায়ান, অথচ তাশা নির্বিকার। তার মুখটা ভীষণ শুকনো আর বিষণ্ণ হয়ে রয়েছে। কতক্ষণ ধরে মাথা নিচু করে হাঁটতে হাঁটতে এক মনে কি যেন ভেবে চলেছে। তাশা। হঠাৎ রায়ানের তার নাম ধরে জোরে ডাকায় হকচকিয়ে নিজের চিন্তা থেকে বেরিয়ে তার দিকে তাকালো তাশা। রায়ানের দিকে প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করে সে ঝটপট বলে উঠল, রায়ান কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থেকে শান্ত স্বরে জিজ্ঞেস করলো, কিছুক্ষণ আগে যা যা বলছি কিছু শুনেছো? কি বলছো? রায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা বাদ দাও, সময় হলে তোমাকে নিজের মনের কথা জানিয়ে দেবো। এখন বলো, তুমি এতক্ষণ ধরে ঠিক কি ভাবছিলে? না, তেমন কিছুই না। কিছু তো অবশ্যই ভাবছিলে। আচ্ছা একটা কথা বলো, সকালবেলায় সুইট বাটারফ্লাই এদের সদস্যর সঙ্গে এয়ারপোর্টে দেখা করতে গিয়েও কেন তাদের সামনে গেলে না তুমি? না নিজে গেলে না আর না আমাকে যেতে দিলে। শেষবারের মতো নিজের প্রিয় আইডলদের সঙ্গে দেখাও করতে পারলাম না আমি। রায়ানের কথায় চমকে উঠল তাশা। সে তো শেষবারের মতো প্রিয় মানুষটিকে প্রাণ ভরে দেখতে রায়ানের সাথে এয়ারপোর্টে গিয়েছিল। নিজেকে ভেঙে পড়া থেকে আটকাতে পারবে না জেনেও গিয়েছিল, কিন্তু আফসোস ইহানের সম্পূর্ণ মুখ মাস্কে আবৃত থাকায় তার মুখটি দেখতে পারেনি তাশা। সেই যন্ত্রণা সকাল থেকে তাকে ঘুরে খাচ্ছে। এজন্যই এই বিষণ্ণতা আর উদাসীনতা। তাশা রায়ানের উদ্দেশ্যে অপরাধী ভঙ্গিতে ধীর কণ্ঠে বলল, আই এম সো সরি। রায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে মোলায়েম কণ্ঠে বলল, এটি ওকে তিশা। তারপর সামনে থাকা জুয়েলারি শপের দিকে নজর পড়তেই রায়ান উচ্ছ্বসিত হয়ে তাশাকে উদ্দেশ্য করে বলল, চলো জুয়েলারি থেকে কিছু তোমাকে অর্নামেন্টাল কিছু কিনে দিই। না, কিছু লাগবে না আমার। আরে চলো তো। বলে তাশার উত্তরের অপেক্ষা না করে তার হাত ধরে শপের দিকে টেনে নিয়ে চলল রায়ান। তাশা অনেকবার বাধা দিলেও
সে কোনো বারণ শুনল না। সারাটা দিন মিলানের ব্যস্ত এবং কোলাহলপূর্ণ রাস্তায় রাস্তায় গাড়ি নিয়ে কখনো বা হেঁটে হেঁটে ঘুরে বেরিয়েছে ইহান। এছাড়া শুভ্রার চেহারার বর্ণনা দিয়ে অসংখ্য পথচারীকে তার কথা জিজ্ঞেস করেছে, কিন্তু কেউই তার কোনো হদিশ দিতে পারেনি। অগত্যা বারবার হতাশ হতে হয়েছে তাকে। সন্ধেবেলায় একটি কৃত্রিম আলো ঝলমলে লেকের ধারে গাড়ি থামালো ইহান। আকাশে তখন ক্ষীণ ধূসর আভার সাথে রক্তাভ আভা মিশে রয়েছে। কনকনে শীতের বাতাস বইছে চারিদিক থেকে। যে কোনো মুহূর্তে স্নোফল হতে পারে। অথচ ইহানের পরনে এখনো সকালের সেই ড্রেস আপ, বাড়তি একটা শীতের কাপড়ও জড়ায়নি গায়ে। লেকের ধারে উদাস ভঙ্গিতে দাঁড়িয়ে, প্যান্টের দু পকেটে দুহাত গুজে আকাশ আর লেকের চকচকে পানির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে একটা দীর্ঘশ্বাস ফেলল ইহান। তারপর বিষাদময় সিক্ত কণ্ঠে বলতে লাগলো, তোকে আমি পেয়েও কি তবে হারিয়ে ফেললাম শুভ্রা? তুই যখন আমার হবি না, তবে কেন দেখা দিয়েও এভাবে হারিয়ে গেলি? তোর সাথে আমার ভবিষ্যৎ আসলে কি? তোকে আমি দূরেও ঠেলে দিতে পারি না, আবার কাছেও টানতে পারি না। নিয়তি আমাদের এই কোন মোড়ে এনে দাঁড় করালো? হোয়াইট কালার ফুল স্লিভ ফ্লোরাল ফ্লাপি গাউনের সাথে হোয়াইট কালারের আকর্ষণীয় কারুকাজ করা হিজাব পরিহিত অবস্থায় ব্রাইডাল সাজে সজ্জিত হয়ে বসে রয়েছে তানভি। তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে ডায়মন্ডের ছোট ছোট অর্নামেন্ট। চেহারায় হালকা ওয়েস্টার্ন মেকআপ। নতুন রূপে নববধূ সাজে তানভিকে দেখতে অপরূপ সুন্দরী লাগছে। আজ সায়ানের সাথে তানভির বিয়ে। ওদের ছোট ডুপ্লেক্স বাড়িটা এই সন্ধ্যায় বাহারি আলোকসজ্জায় সেজে উঠেছে। পুরো বাড়ি জুড়ে অতিথিরা বিচরণ করছে। চারদিক সকলের ব্যস্ততা আর কোলাহলে মুখরিত। অথচ তানভীর এসবে কোনো আকর্ষণ নেই যেন। সে মন থেকে কোনো একটা কারণে এই বিয়েটা নিয়ে খুশি হতে পারছে। কেবল বাবা মায়ের জোড়াজুড়িতে বাধ্য হয়েছে। এমন না যে সে সায়ানকে পছন্দ করে না, কিন্তু ভালোবাসার মানুষ হিসেবে কখনো অন্যরকম চোখে দেখিনি তাকে। ড্রেসিং টেবিলের সামনে ব্রাইডাল সাজে সজ্জিতা রূপে নিজেকে দেখে তানভি অবাক হয়ে তাকিয়ে রইল। কিছু সময় পর হঠাৎই দুহাতে মাথা চেপে ধরল সে। চোখ দুটো বন্ধ করতেই মুহূর্তের মাঝে তার মস্তিষ্কে ঝাপসা কিছু স্মৃতি খেলে গেল। স্মৃতির আবছা পর্দায় কাউকে অনেকটা একই রকমভাবে নববধূ সাজে সজ্জিত হয়ে ঠিক এভাবেই আয়নার সামনে বসে থাকতে দেখতে পেল সে। কিন্তু অনেক চেষ্টা করেও মেয়েটির সম্পূর্ণ মুখাবয়ব দেখতে পারল না তানভি। তানভি! হঠাৎ পরিচিত কারো গলার স্বর শুনে চোখ খুলে চমকে পেছনে তাকালো তানভি। ভ্যালেরিয়ার উচ্ছ্বসিত মুখখানা দেখে তার ঠোঁটের কোণেও স্মিত হাসি ফুটে উঠল। ভ্যালেরিয়া ছুটে এসে তানভিকে জড়িয়ে ধরে আহ্লাদে আটখানা হয়ে বলতে লাগলো, আমি তো ভাবতেই পারছি না যে আমার একমাত্র বেস্ট ফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে। এই দিনের জন্য আমি কত দিন অপেক্ষা করেছি তুই জানিস? তানভি আয়নার দিকে ভ্যালেরিয়ার প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, আমারটা তো এবার দেখতে পেলি, তোরটা কবে হবে শুনি? আরে তুই কয়টা বাচ্চার মা হয়ে নে, তারপর আমার বিয়ের দাওয়াত খেতে পারবি। আন্টিকে নিয়ে আসিস নি? আমার মা আর তোর মা দুজনে মিলে দুনিয়ার গল্প জুড়ে বসেছে, তাই আমি চলে এলাম তোর কাছে। খুব ভালো করেছিস। বিয়ের পর আমাকে পর করে দিবি না তো? আরে আজব তো, বিয়ের পরে তো আমি এই বাড়িতেই থাকবো, সবকিছু আগের মতোই থাকবে, তাহলে তোকে পর করে দিব কি করে? ভ্যালেরিয়া মিষ্টি হেসে তানভীর গালে চুমু খেলো। তৎক্ষণাৎ তাশা প্রবেশ করলো রুমে। তাদের কাছে এগিয়ে এসে সে হেসে জিজ্ঞেস করলো,
দুই বান্ধবী মিলে কি এত কথা হচ্ছে শুনি? ভ্যালেরিয়া বলল। বলো না তাশা, বিয়ের পর ও আর সায়ান ভাইয়া ওদের বাচ্চা কাচ্চা নিয়ে নাকি ফুটবল টিমের গঠন করবে, সেটা নিয়ে গল্প শোনাচ্ছিল আমাকে। তানভি চোখ পাকিয়ে বলল। কত বড় মিথ্যাবাদী তুই! আমি কখন এই কথা বললাম? তাশা আর ভ্যালেরিয়া মিলে হাসতে লাগলো। তখনই ড্রয়িং রুম থেকে সকলের চাপা গুঞ্জন এবং আর্তনাদ ভেসে আসলো। সবাই শঙ্কিত হয়ে কান খাড়া করে বসে রইল। তাশা ভ্যালেরিয়াকে বলে উঠল, তুমি একটু তানভীর সাথে থেকো, আমি নিচে গিয়ে দেখে আসি কি হয়েছে। ভ্যালেরিয়া মাথা নেড়ে সম্মতি জানাতে তাশা দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আপাদমস্তক কালো ড্রেস আপে সজ্জিত হয়ে লাউঞ্জের কাউচে পায়ের উপর পা তুলে অত্যন্ত দাম্ভিক এবং গম্ভীর মুখভঙ্গি নিয়ে আয়েশি ভঙ্গিতে বসে রয়েছে মাফিয়া বস এরিস অ্যাড্রিয়ানো। তার বাম হাতে চকচকে রিভলভার এবং ডান হাতে ট্রেজারার ব্র্যান্ডের সিগারেটটা একটু পর পর মুখে নিয়ে সে নাক মুখ দিয়ে সমানে ধোঁয়া ছেড়ে চলেছে। তবে ব্ল্যাক সানগ্লাসের আড়ালে নির্জীব এবং অনুভূতিহীন দৃষ্টি জোড়া তাক করে রেখেছে তার সামনে উপস্থিত আতঙ্কিত এবং বন্দি মানুষগুলোর পানে। সকলে প্রচণ্ড আতঙ্কিত চিত্তে তার দিকেই তাকিয়ে রয়েছে, অথচ এরিসের মুখ এবং দেহভঙ্গিমা সম্পূর্ণ নির্লিপ্ত এবং অদ্ভুত রকমের শান্ত। এই মুহূর্তে এরিসের পিছনে এবং ড্রয়িং রুম সহ বাড়ির আনাচে কানাচে কালো পোশাক পরিহিত বন্দুকধারী অজস্র গার্ডদের উপস্থিতি রয়েছে। বাড়ির বাইরের প্রশস্ত রাস্তাটায় সারি সারি ব্ল্যাক মার্সিডিজ দাঁড় করানো। এদিকে তানভি আর সায়ানের বিয়ে উপলক্ষে বাড়িতে উপস্থিত সকলে এই মুহূর্তে এরিস এবং তার দলবলের কাছে বন্দী হয়ে রয়েছে। মাজহারুল আজহার, শাহানা বেগম, সাদমান আলম, রায়ান, এমনকি বরের সাজে সজ্জিত সায়ান পর্যন্ত গার্ডদের বন্দুকের কাছে জিম্মি হয়ে রয়েছে। চারিদিক জুড়ে চাপা গুঞ্জন এবং পিনপতন নীরবতা বিরাজমান, যেন মৃত্যুর ভয়ে শঙ্কিত সকলে। অনেকক্ষণ বন্দি থাকার পরে সায়ান না পেরে আচমকা উত্তেজিত কণ্ঠে এরিসের উদ্দেশ্যে ইটালিয়ান ভাষায় বলে উঠল, কে তুমি? এখানে তোমার কি চাই? আমাদের সবাইকে এভাবে বন্দি করে রেখেছো কেন? এরিস এবার নিজের তীক্ষ্ণ দৃষ্টি জোড়া তাক করল সায়ানের পানে। মুহূর্তেই তার হৃদয়ে আগুন জ্বলে উঠল। দাঁতে দাঁত পিষে চোয়াল জোড়া শক্ত হয়ে এলো। চোখের সাদা অংশে রক্ত জমাট হলো। সায়ানের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে এরিস স্পষ্ট বাংলায় শীতল কণ্ঠে বলে উঠল, আমি হলাম তোর জম। আমি এখানে আমার এক এবং একমাত্র আসক্তিকে হাসিল করতে এসেছি। তোর ওকে আমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিলে, এটাই তোদেরকে বন্দি করে রাখার একমাত্র কারণ। প্রথমত এরিসের মুখে স্পষ্ট বাংলা শুনে সায়ান প্রচণ্ড অবাক হয়ে গেল। দ্বিতীয়ত এরিসের বলা কথাগুলোর আগামাথা কিছুই বুঝতে না পেরে হতবিহ্বল হয়ে তার দিকে তাকিয়ে রইল সায়ান। কিন্তু শাহানা বেগম এবং সাদমান আলম এরিসকে প্রথম দেখেই চিনতে পেরে গিয়েছিলেন। এতক্ষণ যাবৎ চুপ থাকলেও আচমকা শাহানা বেগম চাপা ক্রোধ নিয়ে বলে উঠলেন, তুমি আবার কেন এসেছো আমার মেয়ের জীবনটা ধ্বংস করতে? একবার ধ্বংস করে তোমাদের শান্তি হয়নি? শাহানা বেগমের কথার অর্থ এরিস বুঝতে পারল না, তবুও শয়তানি হাসি হেসে বলল, ধ্বংসের তো এখনো কিছু শুরু করিনি আন্টি। আপনার মেয়ের জীবন ধ্বংসের পালা শুরু তো হবে এখন থেকে। স্বয়ং আমি হব তার ধ্বংসের কারণ। সেই সাথে আপনাদেরও ওকে আমার কাছ থেকে দূর করার ফল ভোগ করতে হবে। সাদমান আলম এবার প্রচন্ড রেগে উঠে বলে উঠলেন, আর কি ধ্বংস করবে? আমার মেয়ের জীবন আর কই বা সাজে দিবে আমাদেরকে? অতীতে যা করেছো তা কি যথেষ্ট ছিল না তোমার বাবা? সাদমান আলমের কথা
শেষ হওয়ার পূর্বেই তার পেছনে থাকা একটা গার্ড বন্দুকের ডগা দিয়ে তার মাথায় প্রচণ্ড এক আঘাত করলো। মুহূর্তেই মাথা চেপে ধরে নিচে পড়ে গেলেন সাদমান আলম। চাপা চিৎকার করে উঠলেন শাহানা বেগম এবং মাজহারুল আজহার। বাকিরা আতঙ্কিত হয়ে তাকিয়ে রইল। এরিস এতক্ষণ ধরে ভ্রুদয় কুঁচকে সাদমান আলমের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল, কিন্তু তার কথা শেষ হওয়ার পূর্বেই সেই গার্ডের এরকম স্বেচ্ছাচারিতামূলক আচরণ তার একদমই পছন্দ হলো না। সাথে সাথে হাতে থাকা রিভলভারটা দিয়ে গার্ডটাকে কয়েকটা শ্যুট করে এক নিমিষে মেরে ফেলল এরিস। এতে উপস্থিত সকলে তীব্র ভয়ে অস্ফুট আর্তনাদ করে উঠল। এরিসের অবশ্য এতে কিছু যায় এলো না। তার কাজে যে ব্যাঘাত ঘটাবে তার এরকম পরিণতি। তাশা সিঁড়ি বেয়ে ছুটে এসে বাবার এমন পরিণতি এবং গার্ডের করুণ মৃত্যু দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেল। দু হাতে মুখ চেপে ধরে এরিসের দিকে তাকাতেই তার ভয় আরও কয়েক গুণ বেড়ে গেল। সে দ্রুত কদমে এরিসের চোখের আড়ালে গিয়ে তানভীর রুমে প্রবেশ করে দরজা আটকে দিল। তাশাকে এভাবে হন্তদন্ত হয়ে হাঁপাতে হাঁপাতে রুমে প্রবেশ করে দরজা আটকাতে দেখে ভ্যালেরিয়া আর তানভি দুজনেই প্রচণ্ড অবাক হয়ে গেল। পানি পানি। তাশার মুখে কথাটা শুনেই তানভি দ্রুত পানির গ্লাস এনে বোনের সামনে ধরল। মুহূর্তে এক চুমুকে সম্পূর্ণ গ্লাস খালি করে দিল তাশা। তাশা কিছুটা ধাবিত হতে তানভি উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, কি হয়েছে তাশা? তুই হঠাৎ এমন বিহেভ কেন করছিস? আর নিচে ওসব কিসের শব্দ হলো? শর্ত আমি নিজে গিয়ে দেখে আসি। বলে তানভি দরজা খোলার জন্য পা বাড়াতেই তাশা তাকে দু হাতে জাপটে ধরে উত্তেজিত হয়ে বলতে লাগলো, একদম না, একদম তুই নিচে যাবি না তানভি, পালিয়ে যা, তুই এখান থেকে পালিয়ে যা। তাশার এরূপ কথাবার্তা শুনে প্রচণ্ড অবাক হয়ে গেল তানভি। ভ্যালেরিয়াও অবাক চোখে তাকিয়ে থাকতে থাকতে তার দিকে ছুটে এলো। কি হয়েছে তাশা, তুমি হঠাৎ এরকম করছো কেন? ভ্যালেরিয়ার কথার জবাব না দিয়ে তাশা বলতে লাগলো, তানভি তুই এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে পালিয়ে যা, যত দূরে পারিস পালিয়ে যা। ভ্যালেরিয়া তুমি ওকে পালিয়ে যেতে সাহায্য করো প্লিজ, আমায় বাবা মা আর বাকিদের সামলাতে হবে। তানভি তাশার দুই বাহু ঝাঁকিয়ে প্রবল বিস্ময় জড়ানো কণ্ঠে বলতে লাগলো, ঘটনা কি হয়েছে সেটা বলবি তো? তাশা না পেরে হঠাৎ জড়ানো কণ্ঠে বলতে লাগলো, এরিস তোকে ওর সাথে তুলে নিয়ে যাবে। ও আর ওর বড় বাবা মিলে তোর জীবনটা নরক বানিয়ে দিবে। ওর থেকে বাঁচতে হলে তুই যত দূরে সম্ভব পালিয়ে যা। তানভি আর ভ্যালেরিয়া দুজনেই ভীষণ অবাক হয়ে গেল। তানভি অবাক হয়ে প্রশ্ন করলো, কোন এসে কথা বলছিস? ভ্যালেরিয়া সন্দিহান কণ্ঠে শুধালো, এরিস এডমিনারি নয় তো, কিন্তু ও তানভিকে কেন তুলে নিয়ে যাবে? আর ওর বাবা মাই কি ক্ষতি করবে কেন? তাশা এবার রেগে বলে উঠল, এখন এসব কথা বলার সময় নয়, তোমাদের আমি যা বলছি আগে সেটা করো। তানভি ব্যগ্র কণ্ঠে শুধালো, কিন্তু তোদের কি হবে? আমি তোদেরকে এভাবে একা ফেলে যেতে পারবো না। তাশা তানভীর এক গালে হাত রেখে স্নেহার্দ্র কণ্ঠে বলল, আমাদের কিছু হবে না তানভি, আল্লাহ আছেন আমাদের পাশে। ডুপ্লেক্স বাড়িটার আনাচে কানাচে শতাধিক গার্ডদের উপস্থিতি বাড়িটাকে যেন জেলখানায় রূপান্তরিত করেছে। কোনো জায়গা দিয়ে বের হওয়ার সামান্যতম ফাঁক ফোকর অবধি নেই। তবুও স্টোর রুমের সিক্রেট দরজা দিয়ে বাহিরে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তানভি। ভ্যালেরিয়া অত্যন্ত ঝুঁকি নিয়ে তাকে দোতলার বারান্দা অতিক্রম করে শেষ প্রান্তে ছোট করিডোর পর্যন্ত আসতে সাহায্য করেছে। তার পাশেই ছোট্ট স্টোর রুম। গার্ডদের চোখ ফাঁকি দিয়ে
এটুকু রাস্তা পার হওয়াই যেন 7 সমুদ্র পার হওয়ার সমান ছিল। কিন্তু ভাগ্য নিতান্তই খারাপ ছিল তানভীর। স্টোর রুমের সিক্রেট দরজাটাও বাহির দিয়ে লক করা। সেই দরজার বাহিরে দেয়ালের সাথে লাগানো মইয়ের মতো লম্বা একটা লোহার সিঁড়ি ছিল, যেটা দিয়ে খুব সহজেই নিচে নামা যেত। কিন্তু স্টোর রুমটা বন্ধ থাকায় আপাতত এই মুহূর্তে বারান্দার করিডোর দিয়ে লাফ দেওয়া ছাড়া এই বাড়ি থেকে বেরোনোর আর কোনো রাস্তা খোলেনি। অবশ্য রেলিংয়ের সাথে রশি বা কাপড় জাতীয় কিছু বেঁধে নিচে নামা যাবে। তানভী অতি সন্তর্পণে স্টোর রুম থেকে বেরিয়ে এসে করিডোর দিয়ে নিচে উকি দিল। সেখানেও বন্দুক হাতে 2 জন গার্ড অবস্থান করছে, আর এই মুহূর্তে তার কাছে দড়ি কিংবা লম্বা কাপড় কিছুই নেই। এই অবস্থায় দোতলা থেকে লাফ দিলে নির্ঘাত হাত পা কোমর ভেঙে 1 মাস হাসপাতালে থাকতে হবে। পুরো বারান্দা জুড়ে তানভী এই মাথা থেকে ও মাথা অতি সন্তর্পণে দৌড়দৌড়ি করতে লাগলো, কিন্তু কোথাও পালানোর ফাঁক ফোকর খুঁজে পেল না। হঠাৎ কানে একটা পরিচিত পদধ্বনি এবং নাকে পুরুষালী ক্লোনের মাস্কি সুঘ্রাণের সাথে কড়া ব্র্যান্ডেড পারফিউমের ঘ্রাণে হৃৎপিণ্ড যেন প্রায় থমকে গেল তানভীর। তার বুঝতে বাকি রইল না গম্ভীর পদচারণার সাথে মাতাল করা সুঘ্রাণ বয়ে নিয়ে আসা মানুষটি আসলে কে। এরিসের উপস্থিতি টের পাওয়া মাত্রই আগে পিছু না ভেবে তানভী লম্বা বারান্দার মাঝখান থেকে করিডোরের শেষ প্রান্ত অবধি একটা দৌড় লাগালো। তার পিছু পিছু ছুটে এলো দৃঢ় কদমের এক পুরুষালী ব্যক্তিত্ব। তারপর তানভী যেই ব্যালকনি থেকে লাফ দিতে যাবে, অমনি একটা শক্তপোক্ত পুরুষালী শরীর তার শরীরের অতি নিকটে এসে তার 2 হাত দিয়ে তানভীর ধনুকের মতো বাঁকানো পেল কোমল কোমরখানা আঁকড়ে ধরল। এরপর নিজের বুকের সাথে তানভীর পিঠ একদম মিশিয়ে নিল সে। এরিসের ঘন নিঃশ্বাস প্রশ্বাস তানভীর সমগ্র মুখমণ্ডলে আছড়ে পড়ছে। এরিস গভীরভাবে তানভীর শরীরের ঘ্রাণ শুষে নিচ্ছে শ্বাসনালীতে। সেই সাথে তার হাতের বাঁধন হলো আরও কয়েক গুণ শক্ত। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রইল তানভীর তনু দেহ। এরিসের দৃঢ় আলিঙ্গন এবং নিজের স্নায়ুর প্রচণ্ড উত্তেজনায় থরথর করে কাঁপছে তানভী। নিঃশ্বাস নিতেও যেন তার কষ্ট হচ্ছে। হৃৎপিণ্ড এত জোরে স্পন্দিত হচ্ছে যেন এক্ষুনি সেটা ফেটে বেরিয়ে আসবে। সেই সাথে এরিসের তীব্র হৃৎস্পন্দনও স্পষ্ট শুনতে পাচ্ছে সে। এই তীব্র শীতের মাঝেও শরীর জুড়ে ঘাম বেরিয়ে যাচ্ছে তানভীর। অপরদিকে এরিস সম্পূর্ণ নির্বিকার, শান্ত এবং নির্লিপ্ত, যেন এখানে কিছুই হয়নি। নিজের বহুদিনের না দেখা প্রেয়সীকে আলিঙ্গন করে আছে, এমনভাবে শক্ত করে তানভীকে জড়িয়ে ধরে রেখেছে সে। চোখ বন্ধ, চোখ জোড়া বন্ধ তার, ঠোঁটের কোণে সূক্ষ্ম বাঁকা হাসি। তানভীর গলা শুকিয়ে প্রায় কাঠ হয়ে গেছে, তবু বহু কষ্টে মুখে থাকা সামান্য তরল দিয়ে গলা ভিজিয়ে তানভী ভাঙা কণ্ঠে বলে উঠল, আমায় ছেড়ে দিন প্লিজ। কেন এমন করছেন? বলতে বলতে প্রায় কেঁদে দিল তানভী। অপরদিকে এরিস সম্পূর্ণ স্বাভাবিক এবং কিছুটা ন্যাকা স্বরে বলে উঠল, এমন করছে মানে? এমনই তো করবো আমি, আর তোমাকে ছেড়ে দেবো কেন আমি? আফটার অল আমার বিয়ে করা একমাত্র বউ তুমি, অ্যান্ড আমি ইউর ওয়ান অ্যান্ড অনলি হাজব্যান্ড, সুইটহার্ট। তাহলে কিভাবে তোমাকে ছেড়ে দিই বলো? আমি তো তোমার সাথে এমন করবো, তাই না? নাকি অন্য কেউ করবে? শেষের কথাটা শক্ত কণ্ঠে চাপা ক্ষোভের সাথে বলল এরিস। সেই সাথে তানভীর কোমল কোমরে 2 হাত দিয়ে দৃঢ় একটা চাপ দিল, যার দরুন ব্যথায় কোকিয়ে উঠল তানভী।
এরিস তানভীকে নিজের দিকে ঘুরিয়ে এক হাত দিয়ে তার কোমর শক্তভাবে চেপে ধরে অপর হাত দিয়ে তার চিবুক তীব্রভাবে চেপে ধরল। তানভী ব্যথায় অস্ফুট আর্তনাদ করতে লাগলো। এরিস ভয়ঙ্কর রক্তিম চক্ষু জোড়া নিয়ে তানভীর দিকে তাকিয়ে থেকে হিস হিস করে বলতে লাগলো, এই শরীরে অন্য পরপুরুষে চলে গিয়েছিলে তুমি, তাই না? তোমার কলিজা কিভাবে এত বড় হয়ে গিয়েছিল? এত সাহস তোমায় কে দিয়েছিল? এই সাহসের পরিণাম তোমার জীবন ভর আমার ভয়ঙ্কর ভালোবাসা সহ্য করে দিতে হবে। তানভী এরিসের কথার আগামাথা কিছুই বুঝতে পারল না। তীব্র ব্যথায় তার চোখ জোড়া দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। এরিস তানভীকে আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরে একদম তার মুখের কাছে মুখ নিয়ে হাসকি স্বরে বলতে লাগলো, তুমি নিজে থেকে আমার গন্তব্যে পা রেখেছিলে সেটা, যাকে দুনিয়ার তন্ন তন্ন করে আমি খুঁজে পাইনি, সে নিজে থেকে আমার কাছে ধরা দিলে আমি কিভাবে তাকে ছেড়ে দিই? তাই তোমার জন্য আমি স্বর্ণের খাঁচা তৈরি করে রেখেছি। তুমি আসবে বলে সেটা যে কবে থেকে তোমার পথ চেয়ে বসে আছে। ওয়েলকাম টু মাই পার্সোনাল হেয়ার অ্যাডিকশন। কথাগুলো বলেই তানভীকে পাজা কোলা করে তুলে নিজের এক কাঁধে উঠিয়ে নিল এরিস। তানভী কাঁদতে কাঁদতে হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো, কিন্তু এরিস সেদিকে পাত্তা দিল না। তারপর দৃঢ় কদমে ভয়ঙ্কর আর গম্ভীর মুখভঙ্গি নিয়ে এগিয়ে চলল ড্রয়িং রুমের উদ্দেশ্যে। আমি এরিস এড্রিয়ানো এবং তানভী আরাদিয়া আইনত স্বামী স্ত্রী। এটা হলো আমাদের ম্যারিড রেজিস্ট্রি পেপার। আশা করি আমাদের সম্পর্ক নিয়ে এখন থেকে কারো মনে কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। যদিও আমি কারো ভাবনা চিন্তা নিয়ে ধার ধারি না কিংবা কাউকে কোনো রকমের কৈফিয়ত দিই না, তবুও তানভীর পরিবারের সকলের জ্ঞাতার্থে এটা সবার সামনে উপস্থাপন করলাম। তার এবং তানভীর ম্যারিড রেজিস্ট্রি পেপারটা ড্রয়িং রুমে উপস্থিত সকলের সামনে মেলে ধরল এরিস। উপস্থিত সকলে অবাক হয়ে তা অবলোকন করতে লাগলো। সবচেয়ে বেশি অবাক হয়েছে তানভী। সে এবার ভালো মতো বুঝতে পেরেছে এরিস সেদিন অফিসে ব্ল্যাঙ্ক পেপারসে তার যে সইগুলো নিয়েছিল এবং নিজেও সই করেছিল সেটা মূলত তাদের ম্যারিজ রেজিস্ট্রি পেপার ছিল। তাকে নিজের ট্র্যাপে ফেলতে এরিস এমন একটা কাজ করবে তানভী এটা কখনো ভাবতে পারেনি। শাহানা বেগম, সাদমান আলম, মাজহারুল আজহার, তাশা, রায়ান, সায়ান, ভ্যালেরিয়া প্রত্যেকে তানভীর দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। তানভী তাদেরকে শতভাবে বোঝানোর চেষ্টা করলেও তারা তার থেকে মুখ ফিরিয়ে নিল। একটা কথাও শোনার চেষ্টা করল না তার। নিজের প্রিয়জনেরা তানভীর থেকে এভাবে মুখ ফিরিয়ে নেওয়ায় সে প্রচণ্ড আহত হয়ে ফ্লোরে ধপ করে বসে পড়ল। সায়ান তানভীর দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, ছি তানভী, তুমি হঠাৎ এভাবে ঠকালে আমায়। তানভী কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করো তোমরা সবাই, আমি এইসব কিচ্ছু করিনি, এগুলো সব সাজানো নাটক। হঠাৎ এরিস গভীর কণ্ঠে বলে উঠল, ধোঁকা দেওয়া তো তোমার পুরনো স্বভাব, তাই না সেটা মুবাশিরা? তানভী অবাক হয়ে এরিসের মুখের দিকে তাকালো, কিন্তু এই মুহূর্তে তার বাবা মা কিংবা বোন কোনো কথা বলল না। হয়তো কোনো রকম কথা বলার মতো মানসিক পরিস্থিতিতে তারা এই মুহূর্তে নেই। এরিস সায়ানের দিকে ঈগল দৃষ্টিতে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলল, She is my wife right now. Speak to her with respect. Otherwise, your outcome will not be good. Mind it. এরপর তানভীর হাত ধরে টেনে নিয়ে তাকে সোফায় বসালো এরিস। তারপর সেখানে উপস্থিত কাজী সাহেবকে উদ্দেশ্য করে গমগমে স্বরে বলে উঠল, এখন এই মুহূর্তে ধর্মীয় রীতিতে আমার আর তানভীর আবারও বিয়ে পড়াবেন আপনি। আর হ্যাঁ, আমাদের নামে কিছু পরিবর্তন থাকবে। পরিবর্তন ঠিক নয়, আমাদের আসল নাম করা থাকবে সেখানে। সেই সাথে ওনাদের আসল নামও ব্যবহার করবেন। আমি সবার নাম বলে দিচ্ছি। শেষের কথাগুলো শাহানা বেগম এবং সাদমান আলমের দিকে তাকিয়ে বলল এরিস। এরপর এরিস শ্বেতার বাবা মায়ের আসল নামে
সম্পূর্ণ ইসলামী রীতিনীতিতে বেশ ভয়ে ভয়ে এরিস ও শ্বেতার বিয়ে পড়ানো শুরু করলেন কাজী সাহেব। নগদ 10 মিলিয়ন ইউরো দেনমোহর দিয়ে এরিস সাথে সাথে 3 কবুল বলে ম্যারেজ রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল। অপরদিকে শ্বেতা নির্জীব হয়ে কলের পুতুলের মতো 3 কবুল বলে আর রেজিস্ট্রি পেপারে সাইন করে বিয়ের দায়িত্ব শেষ করেছে। তার পরিবারের সদস্যরা এক প্রকার বাধ্য হয়ে তাদের বিয়েতে সাক্ষী হয়েছে। বিয়ের কার্যক্রম শেষ হতে এরিস আর এক মুহূর্ত দেরি না করে সকলের সামনে তানভীকে পাজাকোলা করে কোলে তুলে নিয়ে সদর দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। সাথে সাথে তাদের পিছু নিল ড্রয়িং রুম এবং বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে থাকা উপস্থিত সকল গার্ড, আর পেছনে দাঁড়িয়ে রইল একদল নির্বাক নিস্তব্ধ কতগুলো মানুষ। ওয়েলকাম শ্বেতা মুবাশিরা, ওয়েলকাম টু মাই ডার্ক প্যালেস। শ্বেতাকে গাড়ি থেকে নামিয়ে কোলে করে তুলে নিয়ে নিজের প্রাসাদসম বিশাল অট্টালিকার দিকে তাকিয়ে নির্লিপ্ত স্বরে কথাটা বলল এরিস। শ্বেতা এতক্ষণ যাবৎ কান্নাকাটি করে চোখ মুখ লাল করে ফেলেছে। এরিস ওকে কোলে তুলে নিতেই 2 হাত দিয়ে এরিসের গলা জড়িয়ে ধরে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলেছিল সে। তারপর এরিসের বলা কথাটা শুনে সরাসরি তার মুখের দিকে তাকায়। এরপর তার দৃষ্টি অনুসরণ করে সামনের দিকে তাকাতেই অবাক হয়ে যায় সে। প্রায় 60 একর জায়গা জুড়ে প্রাসাদের মতো বিশাল এক শ্বেতকায় অট্টালিকা সগর্বে দাঁড়িয়ে রয়েছে। 3 দিক জুড়ে বিশাল তার বিস্তৃতি। মাঝখানে বিশাল বড় খোলা উদ্যানের মাঝে এক পাশে গিটার আকৃতির লম্বা ও বিশাল এক সুইমিং পুল, অন্য পাশে বিশাল বড় ফুল ও ফলে সুসজ্জিত বাগান। বাগানের এক পাশে কতগুলো টি টেবিল এবং চেয়ারের অবস্থান। চওড়া ও লম্বা মজবুত লোহার গেট পেরিয়ে যেতেই দুপাশে অসংখ্য নামি দামি গাড়ির বহর লক্ষ্য করা যায়। রাতের আধারের মাঝেও সম্পূর্ণ বাড়িটা চোখ ধাঁধানো আলোকসজ্জায় সজ্জিত রয়েছে। অবশ্য এই আলোকসজ্জা এই বাড়িতে প্রতিদিনই বহাল থাকে। সে তার আগমনে হয়তো বিশেষ কিছু আয়োজন করা হয়নি। এরিসের গাড়ির হর্নের আওয়াজ পেতে দারোয়ানরা 2 পাশ থেকে মস্ত বড় গেটটা খুলে দিয়ে মাথা নত করে বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। কিন্তু এরিস সেভাবে শ্বেতাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকে। তার পিছনে প্রায় 10 থেকে 15টি ব্ল্যাক মার্সিডিজ দাঁড়িয়ে রয়েছে। এরিস না নড়া পর্যন্ত তারাও এক চুল পরিমাণ নড়তে সাহস পাবে না। অনেকক্ষণ পর এরিস শ্বেতাকে কোলে নিয়ে দ্রুত কদমে গেট পেরিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করল। বিশাল এরিয়া জুড়ে এরিস শ্বেতাকে নিয়ে হাঁটতে থাকে, অথচ একটি বারও তার মুখের দিকে তাকায় না। তার মুখের অভিব্যক্তি অত্যন্ত গম্ভীর এবং শান্ত। অপরদিকে শ্বেতা তার গলা পেঁচিয়ে ধরে রেখে তার বুকের সাথে মিশে থেকে তার দিকে অপলক তাকিয়ে থাকতে থাকতে কোলে চড়ে বসে থাকে। প্রাসাদসম অট্টালিকা সদর দরজা খুলে যেতে নির্দিষ্ট ড্রেস কোডে সজ্জিত অসংখ্য ইটালিয়ান ফিমেল সার্ভেন্টরা গোলাপ ফুলের পাপড়ি দিয়ে ভর্তি অসংখ্য থালা নিয়ে বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। এরিস আর শ্বেতাকে দেখা মাত্র তারা তাদের দিকে ফুল ছুঁড়তেই নিবে। তখনই এরিস গম্ভীর কণ্ঠে ইটালিয়ান ভাষায় তাদের উদ্দেশ্যে আদেশ ছুড়ে, এসব ডিসকাস্টিং জিনিস আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। তোমাদের এগুলো কে আনতে বলেছে? আমার আদেশ ছাড়া এসব করার সাহস পাও কি করে? এরিসের হুঙ্কারে মেয়েগুলো একদম চুপসে যায়। তবুও একটি মেয়ে অনেক সাহস সঞ্চয় করে ইটালিয়ান ভাষায় আমতা আমতা করে বলে ওঠে, আসলে স্যার, ফারহান স্যার কল করে বলেছিলেন যে আপনি বিয়ে করে। এরিসের প্রচণ্ড ধমকে মেয়েটি কেঁপে উঠে চুপ করে যায়।
সেই সাথে শ্বেতা এবং বাকি মেয়েগুলো ভয়ে কেঁপে ওঠে। পরক্ষণে এরিস গম্ভীর স্বরে বলে ওঠে, গোলাপের কাটা থালা ভর্তি করে নিয়ে এসো, কুইক। এরিসের কথাটা মেয়েগুলোর বোধগম্য হলো না। তারা ফ্যাল করে এরিসের দিকে তাকিয়ে রইল। মানে স্যার? একবার বলেছি কথা শুনতে পাওনি? এই গোলাপ ফুলের ডালের সাথে যতগুলো কাটা রয়েছে সবগুলো থালা ভর্তি করে এখানে নিয়ে এসো। সবগুলো মেয়ে তৎক্ষণাৎ এরিসকে কুর্নিশ করে ভেতরে গিয়ে ফেলে রাখা গোলাপের কাঁটাগুলো সংগ্রহ করে নিয়ে আসতে লাগলো। অপরদিকে শ্বেতা কিছু বুঝতে না পেরে হতবিহ্বল হয়ে মেয়েগুলো যাওয়ার দিকে তাকিয়ে রইল। এই গোলাপের কাঁটাগুলোর উপর দিয়ে হেঁটে হেঁটে তুমি সিঁড়ি দিয়ে উপরে যাবে। এটা হলো আজকে তোমার গৃহপ্রবেশ। শ্বেতাকে নিচে নামিয়ে দিয়ে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে কথাটা বলল এরিস। শ্বেতা হতভম্ব হয়ে একবার শুভ্র ফ্লোরে বিছানো গোলাপের কাঁটাগুলোর দিকে তো আরেকবার এরিসের মুখের দিকে তাকাতে লাগলো। তার সাথে সাথে ইটালিয়ান মেয়েগুলো প্রচণ্ড অবাক হয়ে এরিসের দিকে তাকিয়ে রয়েছে। এরিস তাদেরকে দিয়ে কাঁটাগুলো আনানোর পর সেগুলো সদর দরজা থেকে দোতলার সিঁড়ি অবধি বিছিয়ে দিতে বলে। তারপরই শ্বেতার উদ্দেশ্যে এই কথাটা বলে। শ্বেতা একটা শুষ্ক ঢোক গিলে ভয়ার্ত স্বরে বলল, মানে? এরিস বিরক্ত হয়ে তার দিকে তাকিয়ে বলল, আমি এক কথা দুইবার রিপিট করা পছন্দ করি না। যেটা করতে বলেছে সেটা করো। শ্বেতা ভয়ে কুকড়ে গিয়ে ভেজা কণ্ঠে বলল, আমি পারবো না, আমার ভীষণ ভয় করছে। এরিস বাঁকা হেসে বলল, তুমি যদি এই কাঁটাগুলোর উপর দিয়ে না হাঁটো তাহলে তোমার সামনে এই মেয়েগুলোকে মুহূর্তে শুট করে দেব, আর তাদের মৃত্যুর কারণ হবে তুমি। এখন তুমি ডিসাইড করো, তুমি কি আমার আদেশ পালন করবে নাকি ওদের মৃত্যুর কারণ হবে। সে তার গাল বেয়ে টপ টপ করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এরিস সেদিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ডু ইট কুইকলি। অগত্যা কোনো উপায় না পেয়ে সে তা চোখের পানি মুছে হোয়াইট গাউনটা দু হাত দিয়ে ধরে কিছুটা উঁচিয়ে নিয়ে চোখ বন্ধ করে কাঁটাগুলোর উপর দিয়ে হাঁটতে লাগলো। ধারালো এবং তীক্ষ্ণ কাঁটাগুলোর আঘাতে মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হলো সে তার কোমল পা জোড়া। তবু দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করে আর কান্নার সংবরণ করে সে হাঁটতে লাগলো। এরিস অন্যদিকে তাকিয়ে থেকে চোখ বন্ধ করে হাত জোড়া মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে। অপরদিকে মেয়েগুলোর সে তার এই অবস্থা দেখে প্রচণ্ড খারাপ লাগতে লাগলো। তাদের জীবন বাঁচানোর জন্য মেয়েটাকে এমন কষ্ট সহ্য করতে হচ্ছে। তবে তাদের বস কেন যে মেয়েটার সাথে এমন করছে সেটা বুঝতে পারছে না তারা। তাও আবার সে যে কিনা তার বিয়ে করা বউ। কিং সাইজের আলট্রা সফট সলিড বেডের উপর দুই হাঁটু উঁচিয়ে বুকের মাঝে ভাঁজ করে সেগুলোকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে রেখে গুটিসুটি হয়ে বসে রয়েছে। তীব্র ভয়, জড়তা, অস্বস্তি, শারীরিক মানসিক ব্যথা এবং লজ্জায় তার কোমল শরীরখানা থেকে থেকে কেঁপে উঠছে। পায়ের যন্ত্রণা কমার বদলে দ্বিগুণভাবে বেড়ে উঠছে। তখন কাঁটাগুলোর উপর দিয়ে হাঁটার পর একজন ফিমেল সার্ভেন্ট তাকে ধরে ধরে এই রুমের বিছানায় নিয়ে এসে বসিয়ে দেয়। কৃতজ্ঞতা স্বরূপ মেয়েটি সে তার পায়ে বিঁধে থাকা কাঁটাগুলো উঠিয়ে দিতে সাহায্য করে। সে তার প্রচণ্ড যন্ত্রণা হলেও সে দাঁতে দাঁত চেপে সহ্য করে চুপ করে থাকে। তার মানসিক যন্ত্রণার কাছে এই শারীরিক যন্ত্রণা যেন কিছুই নয়। রক্তাক্ত পা দুটির তলায় অ্যান্টিসেপটিক নিয়ে ব্যান্ডেজ লাগানোর আগ মুহূর্তে এরিস রুমে প্রবেশ করে তীক্ষ্ণ স্বরে মেয়েটিকে বাইরে বেরিয়ে যেতে আদেশ দেয়। মেয়েটি আর এক মুহূর্ত দেরি না করে এরিসকে কুর্নিশ করে দ্রুত বাইরে বেরিয়ে যায়, যেন বাঘের গুহা থেকে প্রাণ হাতে নিয়ে বেরিয়েছে সে। এরপর এরিস কোনো কথা না বলে সোজা ওয়াশরুমে ঢুকে যায়।
এরিস চলে যেতে শ্বেতা পুরো রুমে একবার চোখ বুলিয়ে নেয়। ব্ল্যাক থিমের বিশাল বড় পরিসরের রুমটি জুড়ে ভারী এবং দামি দামি আসবাবপত্র দিয়ে ভরা। প্রায় সবগুলো জিনিসই কালো রঙের। তার ওপর দেয়ালের বিভিন্ন স্থানে ঝুলানো রয়েছে অগণিত স্নাইপার এবং পেইন্টিং। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো দেয়ালের কয়েক জায়গায় কালো রঙের ড্রাগন হান্টার এবং পাইথনের পেইন্টিং করা। সেগুলো এতটাই ভয়ঙ্কর আর জীবন্ত লাগছিল যে শ্বেতা ভয়ে চোখ ফিরিয়ে নিল, যেন এক্ষুনি পেইন্টিং থেকে বেরিয়ে এসে সেগুলো তাকে আক্রমণ করে বসবে। মুহূর্তেই শ্বেতার পুরো গা কেমন যেন গুলিয়ে উঠল। প্রায় আধা ঘন্টা পরে শাওয়ার শেষ করে গায়ে ব্ল্যাক বাথরোব জড়িয়ে টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো এরিস। তারপর রুমে ঢুকে কোনো দিকে না তাকিয়েই আলমিরা থেকে ওভারসাইজ ব্ল্যাক টি শার্ট, 3/4 প্যান্ট নিয়ে সোজা অন্য একটা দরজা দিয়ে ঢুকে গেল পাশের ড্রেসিং রুমে। এদিকে রুমের বিছানায় যে তার সদ্য বিবাহিতা স্ত্রী বসে রয়েছে সেটা যেন সে একদমই ভুলে গিয়েছে। ড্রেস আপ চেঞ্জ করে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো এরিস। সে তার না চাইতেও আর চোখে একবার এরিসের পানে তাকালো। সব সময় কালো পোশাক আশাকে এরিসকে দেখে দেখে অভ্যস্ত শ্বেতা। আজও তার ব্যতিক্রম হলো না। তবে তার পরনের ওভারসাইজ টি শার্ট আর 3/4 প্যান্টের সাথে ঘাড় অবধি থাকা ভেজা চুলগুলোতে তাকে কেমন মোহনীয় লাগছে। লম্বা, ফর্সা আর পুরুষালী লোমশ পা দুটো উন্মুক্ত। এরিসকে এই নতুন রূপে দেখে পলকহীনভাবে তাকিয়ে রইল শ্বেতা। আমাকে দেখবে যখন, তখন পেছন থেকে এভাবে লুকিয়ে লুকিয়ে দেখার কি আছে? দেখলে ভালো মতোই দেখো। ড্রেসিং টেবিলের মিররের সামনে থেকে ঘুরে দাঁড়িয়ে সোজা শ্বেতার চোখের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে কথাটা বলল এরিস। মুহূর্তে শ্বেতা যেন প্রায় জমে গেল। এরিস ধীর পায়ে তার দিকে আগাতে থাকলো। শ্বেতার হৃদস্পন্দন ক্রমাগত বাড়তে লাগলো। শরীরটা কেমন কেঁপে কেঁপে উঠে উষ্ণ হয়ে যেতে লাগলো। গাল দুটো লজ্জায় রক্তিম হলো। দুই হাঁটুতে আরও শক্তভাবে নিজের দুই হাত দিয়ে জড়িয়ে ধরে শরীর গুটিয়ে থাকলো সে। এরিস একদম শ্বেতার কাছাকাছি এসে বসলো। তার গা থেকে ভেসে আসছে ফ্রেঞ্চ পিঙ্ক ক্লে সাবানের মন মাতানো সুঘ্রাণ। চুল থেকে ভেসে আসছে রেক্সোনা ব্র্যান্ডের শ্যাম্পুর ঘ্রাণ। শ্বেতা চোখ দুটো খিচে বন্ধ করে গুটিয়ে থাকলো। এরিস বাঁকা হেসে তার থুতনি ধরে মুখটা উপরে তুলে হাসকি স্বরে বলল, You look like a red strawberry. I really want to eat. এরিসের মুখে এমন লাগামহীন কথাবার্তা শুনে লজ্জায় আরও লাল হয়ে উঠল সে। তার দুটো গাল, কান জুড়ে উষ্ণ ধোঁয়া বেরোতে লাগলো। এরিস সেটা লক্ষ্য করে নিঃশব্দে হাসল। তারপর নিজের গায়ের ওভারসাইজ টি শার্টটা একটানে খুলে ফেলল। 6 প্যাকওয়ালা লোমহীন উন্মুক্ত ও ফর্সা শরীরে এই মুহূর্তে হাঁটু অবধি 3/4 প্যান্ট ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই এরিসের। সে তা এক পলক তাকিয়ে থেকে প্রচণ্ড লজ্জায় চোখ নামিয়ে নিল। তবে এক পলকে এরিসের সম্পূর্ণ প্রতিচ্ছবি এঁকে ফেলল চোখের মাঝে। ভেজা সিল্কি চুলগুলো কপাল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুরুষালী ঘন ভ্রুদয়ের নিচে ঘন ঘন পাপড়িযুক্ত পিঙ্গল বর্ণের ডাগর চোখ জোড়ায় নিখাদ অনুভূতি মিশ্রিত। ফর্সা আর ধারালো চেহারার মুখে, গলায়, ঘাড়ে আর বুকে জলকণাগুলো লেপ্টে রয়েছে, যার দরুন দেহের ফুলে ফেপে ওঠা মাসলস আর 6 প্যাক বুকটা ভাঁজে ভাঁজে অত্যন্ত সুন্দরভাবে দৃশ্যমান হয়ে আছে।
আরেকটা জিনিস সে তার চোখে বিশেষভাবে নজর কেড়েছে। সেটা হলো এরিসের বুকের বাম পাশের জায়গাটাতে দেয়ালের মতোই ভয়ঙ্কর এক ড্রাগনের ট্যাটু আঁকা। ড্রাগনের মুখটা হা করা আছে, যেন এক্ষুনি সে তাকে গিলে খাবে। সে তার ভাবনার মাঝে এরিস হ্যাঁচকা টানে ওকে নিজের উন্মুক্ত বুকের সাথে মিশিয়ে ফেলল। সে তা হুমড়ি খেয়ে এরিসের বুকের উপর পড়তেই তার তীব্র গতির হৃদস্পন্দন শুনতে পেয়ে থমকে গেল। কিছুক্ষণ পর তার মুখের দিকে তাকালো। এরিস নেশাযুক্ত এক সম্মোহনী চাহনি নিয়ে সে তার পানে তাকিয়ে রয়েছে, যেখানে ছিল একরাশ অনুভূতির পাথার। সে তা বিমোহিত হয়ে যায় সেই নেশালো দৃষ্টিতে, ভুলে যায় কিছুক্ষণ আগে এরিসের করা অমানবিক আচরণগুলো। হঠাৎ করে এরিসের অনুভূতি সম্পন্ন চোখ জোড়ায় হিংস্রতা এসে ভর করল। সে তাকে কোমল হাতে জড়িয়ে ধরা বাহুবন্ধন অত্যন্ত দৃঢ় হলো। এরিসের শক্ত চাহনি এবং হাতের চাপে সে তার ঘোর কেটে যায়। সে ব্যথায় মৃদু আর্তনাদ করে ওঠে। এরিস সে তাকে নিজের বুক থেকে কিছুটা দূরে সরিয়ে এনে এক টানে তার মাথার হিজাব খুলে ফেলে। ক্ল্যাচার সরিয়ে তার বেঁধে রাখা চুলগুলো এক ঝটকায় খুলে দেয়। মুহূর্তেই ব্যাংকস হেয়ার কাটের ব্রাউন চুলগুলো কপাল এবং কাঁধ অবধি ছড়িয়ে পড়ে। সে তা কিছু বুঝে ওঠার আগেই এরিস আচমকা সে তার চুলগুলো মুঠো করে ধরে তার গলার ভাঁজে মুখ ডুবিয়ে দেয়। মুহূর্তেই তীক্ষ্ণ দাঁতের দংশনে অস্ফুট আর্তনাদ করে ওঠে সে তা। কিন্তু এরিসের আক্রমণ থামে না। সে তার উন্মুক্ত গলা এবং ঘাড়ের ভাঁজ জুড়ে অবাধে বিচরণ করতে থাকে তার ঠোঁট এবং দন্তরাশির অবাধ্য ছোঁয়া। দু হাত বিচরণ করতে থাকে সে তার কোমর এবং তলপেট জুড়ে। ধীরে ধীরে এরিসের স্পর্শ এবং হাতের বিচরণ তীব্র থেকে তীব্রতর হতে থাকে। অপরদিকে সে তার নিঃশ্বাসের গতি প্রচণ্ড বেড়ে যায়। এরিসের স্পর্শ তাকে একরকম পাগল করে দিচ্ছে, সেই সাথে দিচ্ছে তীব্র যন্ত্রণা।